একজন মেধাবী হ্যাকার বনাম একজন ধূর্ত পুলিশ অফিসার। যখন আইনের রক্ষক নিজেই ভক্ষকে দাঁড়ায়, তখন একজন সাধারণ বাবা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রমাণ আজকের এই মুভিতে। নিজের আদরের মেয়ের হত্যার বিচার না পেয়ে বাবা এমন এক ফাঁদ পাতে যেখানে পুলিশ অফিসারকে নিতে হয় এক কঠিন সিদ্ধান্ত, তার কেরিয়ার নাকি তার একমাত্র ছেলের জীবন। এই সিনেমাটা এমনই একটা থ্রিলার সিনেমা যার শেষ দৃশ্যটি দেখলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। গল্পের শুরু হয় একটা সাইকোলজি ডাক্তারের বাড়ি থেকে। সেখানে অ্যান্টোনিও তার ছেলে ফিলিপ আসে। ফিলিপ ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন তাকে একটা গল্প শোনায়। গল্পটি ছিল এমন, একসময় যখন আমাদের কাছে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, তখন আমরা পিতামাতার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করতাম, কিন্তু সেটা সম্ভব হতো না। আর এখনকার সময় তো তোমাদের কাছে ফোন আছে এবং তোমার পিতার কাছেও ফোন আছে, কিন্তু তোমরা কেন যোগাযোগ করো না? ফিলিপ তখন বলে, আমার পিতা কেমন স্বভাবের মানুষ সেটা আপনি জানেন। আসলে অ্যান্টনি ছিল একটু রাগী প্রকৃতির মানুষ, তার ছেলের প্রতি তেমন ভালো আচরণ করতো না। তখন ডাক্তার তার পিতাকে ডেকে দিতে বলে। ফিলিপ তখন বাইরে আসে, এসে তার পিতাকে ডেকে দেয়। অ্যান্টনি তখন ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন বলে, তোমার এই স্বভাবের কারণে তোমার ছেলের মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। সে তোমার সাথে ফ্রিভাবে কথা বলতে পারে না। তোমার উচিত এই স্বভাব পরিবর্তন করা, তা না হলে ফিলিপ অনেক খারাপ হয়ে যাবে এবং তার সমস্যা দিন দিন বাড়তে থাকবে। অ্যান্টনি তখন কিছু বলে না, ভাবতে থাকে। এরপর সিন কাট করে দেখানো হয় পুলিশ স্টেশনে। সেখানে একটি মেয়ে অপেক্ষা করছিল, যে ভিকটিমের বান্ধবী ছিল। আর বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমরা তখন অ্যান্টনিকে পুলিশ স্টেশনে আসতে দেখি। তখন একজন অফিসার বলে, একটা মেয়ে কেস করতে এসেছে, আর বাইরে যে মেয়েটিকে দেখতে পারছেন এটা হলো ওই মেয়ের বান্ধবী। অ্যান্টনি ভিতরে ঢুকে দেখে তারা আগে থেকেই বসে আছে। তখন অ্যান্টনি বলে, আমি রাজীবের সাথে কথা বলেছি, সে তার কাজের জন্য খুবই অনুতপ্ত, আর সে ভবিষ্যতে এমন কাজ আর করবে না সেটা আমার কাছে বলেছে। আসলে রাজীব ছিল বড় লোকের ছেলে, আর অ্যান্টনির ছেলে ফিলিপের বন্ধু ছিল। তখন ভিকটিম মেয়ে দীপ্তি বলে, আমি কিস করতে চাই, রাজীব যা করেছে আমার সাথে আমি তার বিচার চাই। তাছাড়া আপনি কলেজের সবার কাছ থেকে জানতে পারেন যে রাজীব কেমন স্বভাবের আর আমি কেমন স্বভাবের। তখন অ্যান্টনি বলে, আমি সবকিছু জেনেছি। তোমার আর রাজীবের 3 বছরের পরিচয়, তোমার সাথে রাজীবের প্রেম ছিল। দীপ্তি তখন বলে, প্রেম ছিল না, রাজীব আমাকে প্রপোজ করেছিল, আমি রাজি হইনি, এজন্য সে আমাকে প্রায়ই ডিস্টার্ব করতো। কিন্তু অ্যান্টনি বিভিন্নভাবে তার উপর দোষ দিতে থাকে এবং এক পর্যায়ে দীপ্তির মা এসব বিশ্বাস করে এবং তার মেয়েকে দোষী করে। তখন অ্যান্টনি বলে, তার মেয়ের বান্ধবী আইরিনের কোনো পরামর্শ যেন না শোনে। এই কেসের প্রতি তার কোনো ব্যক্তিগত লাভ থাকতে পারে, এটা দীপ্তির মাকে বোঝাতে থাকে। তখন দীপ্তির মা আর কেস করে না, সে তার মেয়েকে দোষী মনে করে, তাই সেখান থেকে সে চলে যায়। এদিকে অ্যান্টনি তখন তার উপরে স্যারের সাথে কথা বলে। স্যার তখন এই কাজের সেটেলমেন্ট হিসেবে একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা নিতে বলে। এর মানে কেস যাতে না করে এজন্য তারা এই পরিকল্পনা আগে থেকে করে রেখেছিল। এদিকে তখন বাইরে আসতে আইরিন প্রশ্ন করে, ভিতরে কি হলো কেসের? দীপ্তির মা তাকে বলে, আমরা কেস করব না, আর তুমি আমাদের পিছু এসো না। এই বলে তারা বাইরে একটা অটোর কাছে যায়। তখন দীপ্তি বলে, মা তুমি অন্তত বিশ্বাস করো, কিন্তু তার মা বিশ্বাস করে না। সে তাকে আরো বিভিন্ন কথা শোনায়। এরপর তারা অটোয় ওঠে। গাড়ির ভিতর দীপ্তি তার মাকে বলে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তখন তার মা বলে, তাহলে তুই মারা যা, তোর মতো মেয়ে বেঁচে থেকে কি করবে? তখন পিছন থেকে ট্রাক আসার কারণে অটো থামায়, আর তখনই দীপ্তি গাড়ির সামনে নেমে দাঁড়ায়, আর গাড়িতে তখন তাকে চাপা দিয়ে দেয়। এতে দীপ্তি প্রচুর আঘাত পায়। তখন আইরিন দৌড়ে আসে, সাথে সেখানকার পুলিশরাও দৌড়ে আসে। এইসব দেখে দীপ্তির মা অজ্ঞান হয়ে যায়, আর ঠিক তখনই দীপ্তি মারা যায়। এতে আইরিন অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই করতে পারে না। এরপর সিন দেখানো হয় অ্যান্টোনিও তার ছেলে ফিলিপের দিকে। তারা একটা ক্যাফেতে বসেছিল, আর ঠিক তখনই সেখানে দীপ্তির রক্তে মাখা কাপড় টেবিলে ছুঁড়ে মারে। আর তখন আইরিন বলে, এখন শান্তি হয়েছে দীপ্তিকে মেরে? ফিলিপ তখন বলে, এটা পাবলিক জায়গা, একটু ভালোভাবে কথা বলুন। কিন্তু আইরিন তার কথা শোনে না, বরং তাকে কিছু কথা শোনাই দেয়। অ্যান্টনি বলে, তুমি এখান থেকে যাও, পরে কথা বলবো তোমার সাথে। আইরিন বলে, না গেলে কি দীপ্তির মতো আমাকেও মেরে ফেলবে? আমি আপনাকে ছাড়বো না। এই বলে সে বিভিন্ন কথা শোনায়। এরপর সেখান থেকে সে চলে যায়। তখন ফিলিপ তার পিতার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে সি বলে সেখান থেকে চলে যায়। আর অ্যান্টনি তখন দুঃখে ভরা মুখ নিয়ে বসে চিন্তা করতে থাকে যে সবার সামনে তাকে অপমান করেছে। এরপর আমরা সিন দেখতে পারি স্যাম নামে একজন ব্যক্তির দিকে। সে বাসে করে শহরে তার দোকানে যায়। সেখানে তার একটা কম্পিউটার দোকান ছিল।
সে মূলত হ্যাকিং ও বিভিন্ন ধরনের অনলাইন সমস্যার সমাধান করত সেখানে। তাই কিছু লোক আগে থেকে সেখানে অপেক্ষা করছিল, ইতিমধ্যে তার কাছে কাজ দিয়েছিল, সেটাই তারা নিতে আসে। আর স্যাম তখন তার মেয়েকে নিয়ে আসার জন্য তার প্রাইভেট কার ঠিক করতে একজনকে বলে। এরপর আমরা দেখতে পাই স্যাম তার মেয়েকে নিয়ে আসতে যায়। স্যামের মেয়ে ছিল এই আইরিন, যাকে আমরা এর আগে দীপ্তির বান্ধবী হিসেবে দেখেছি। এরপর আইরিন এবং পরিবারের সাথে আমরা অনেক আনন্দের মুহূর্ত দেখতে পাই। তাদের বাড়িতে বিভিন্ন ধরনের পারিবারিক সম্পর্ক দেখানো হয়। এরই মাঝে একসময় আইরিনের বান্ধবী ভিনাকে ফোন কলে দেখতে পাই, তার সাথে স্যামও কথা বলে। আইরিন তাকে মেইলে একটা ডকুমেন্ট পাঠাতে বলে, যেটা ছিল ইললিগাল মাইনের সব তথ্য। এটা শুনে স্যাম বলে, কেউ যদি এই ডেটা হ্যাক করে নেয় তখন কি হবে? আইরিন তখন বলে, আমার সাথে আমার বাবা বড় হ্যাকার আছে, তাই আমি এসব বিষয় নিয়ে চিন্তা করি না। এই বলে তারা হাসাহাসি করতে থাকে। পরের দিন আমরা দেখতে পাই আইরিন শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তার মা বাবা তাকে সাবধানে যেতে বলে। এরপর সিন দেখানো হয় অ্যান্টনির দিকে। অ্যান্টনি তখন হোস্টেলে যায়, সেখানে দেখে ফিলিপ নেশা করছে। এজন্য অ্যান্টনি তাকে মারতে থাকে। রাজীব থামানোর চেষ্টা করলে তাকেও মারতে থাকে। এক প্রকার রাজীব সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্টনি ফিলিপকে বলে, তোমাকে কতবার নিষেধ করেছি রাজীবের সাথে না মিশতে। তখন ফিলিপ অ্যান্টনিকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। অ্যান্টনি তখন বাইরে এসে তাকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। আর এখন থেকেই সিনেমার আসল যে সাসপেন্স সেটা আপনাদের সামনে আসতে শুরু করবে, এজন্য আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এদিকে আমরা স্যামকে তখন দেখতে পাই তার মেয়ে আইরিনের ফোনে কল দেয়, কিন্তু তাকে পায় না। এতে সে দুশ্চিন্তা করতে থাকে। অ্যান্টনিকে তখন আমরা সাইকোলজির ডাক্তার তার বাড়িতে দেখতে পাই। ডাক্তার তখন বলে, এভাবে শাসন করলে তো ফিলিপ আরো মানসিকভাবে খারাপ হয়ে উঠবে। অ্যান্টনি তখন বলে, কি করব? আমি ফিলিপকে বলেছি রাজীবের সাথে না মিশতে, কিন্তু সে আমার কথা শোনে না, সে বরঞ্চ নেশা করে। ডাক্তার তখন বলে, তাকে আরো শান্তভাবে বোঝাতে হবে, কারণ তুমি এখনো পর্যন্ত মনে করো তোমার স্ত্রী মারা গেছে ফিলিপের কারণে। তখন আমরা দেখতে পাই সন্তান জন্ম দেওয়ার সময় ফিলিপের মা মারা যায়, যার কারণে সেই সময় অ্যান্টনি তাকে শুয়ে পর্যন্ত দেখেনি, যার প্রভাবই ফিলিপের উপর দিনে দিনে পড়তে শুরু করে। এসব কথা তখন ডাক্তার তাকে বোঝাতে থাকে। অ্যান্টনি তখন কিছুটা চিন্তায় পড়ে যায়। এদিকে স্যাম খুবই চিন্তায় থাকে। এজন্য আইরিনের বান্ধবী ভিনাকে সে বলে। ভিনা তখন আইরিনের ফ্ল্যাটে যায়, কিন্তু দেখে দরজা বন্ধ। এরপর সে কিছুক্ষণ অপেক্ষা করে এবং সেখানে ফুলের টবের ভিতরে চাবি পায় এবং ভিতরে ঢোকে, কিন্তু কাউকে পায় না। এরপর স্যাম ও ভিনা তারা দুজন পুলিশ স্টেশনে কমপ্লেন করতে যায়। তখন অ্যান্টনি জিজ্ঞেস করে, আপনার মেয়ের সাথে কখন শেষ কথা হয়েছে? স্যাম তখন বলে, রাতে গাড়ির ভিতর থেকে কথা বলছিল, তখন গাড়ির কাছে কেউ আসার কারণে সে ফোন রেখে দেয় এবং এরপর থেকে আর কথা হয়নি। তখন অ্যান্টনি বলে, আর কোনো তথ্য? স্যাম তখন বলে, ওই দিনকে এসআই দেবান সারু আমার মেয়ের ফোনে কল দেয়। তখন অ্যান্টনি অফিসার জনিকে ডাকে এবং তাকে কেস লিখতে বলে। জনি তখন স্যামের কাছে তার মেয়ের নাম জিজ্ঞেস করে। স্যাম তখন তার মেয়ের নাম আইরিন বলে। তখন জনি ও অ্যান্টনির তাদের দুজনের মুখের ছাপই অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায়। এটা দেখে স্যাম কিছুটা সন্দেহ করে। তখন অ্যান্টনি বলে, কারোর সাথে কি কোনো সম্পর্ক বা ঝামেলা ছিল আপনার মেয়ের? স্যাম তখন বলে, আইরিন আমাকে বলেছিল রাজীব নামের একজন তাকে হুমকি দিচ্ছে, দীপ্তি নামের একজন মেয়ের কেসে সাহায্য করার জন্য তাকে হুমকি দিচ্ছিল। তখন অ্যান্টনি তাদের কেস নিতে বলে, তবে তার চেহারার ভিতর একটা চিন্তার ছাপ দেখা যায়। এদিকে তখন আমরা দেখি ভিনা রাজীবের হোস্টেলে যায়। রাজীব তখন ঘুমিয়েছিল। এদিকে স্যাম এসআই দেবান স্যারের বাড়িতে যায় এবং সেখান থেকে জানতে পারে হিউম্যান রাইট কেসের জন্য তার সাথে দেখা করেছিল আইরিন, এবং সে আরো জানতে পারে কেস ছিল অ্যান্টনিয়ের বিরুদ্ধে। যে কথা শুনে স্যাম অবাক হয়ে যায়। এসআই দেবান আরো বলে, সামনের সময় আইরিনকে প্রয়োজন এই কেস জেতার জন্য। আইরিন যদি না থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ লাভ হবে অ্যান্টনির। এসব কথা শুনে স্যাম তখন বুঝতে পারে কেন অ্যান্টনিয়ের চেহারার ছাপ পরিবর্তন হয়ে গেছিল। এরপর স্যাম তার মেয়ের ফ্ল্যাটে যায় এবং সেখানে অ্যান্টনিয়ের কাগজপত্র দেখতে পায় এবং তার সমস্ত কেসের ডিটেলস দেখে। এতে তার সন্দেহ অ্যান্টনির প্রতি পুরোপুরি হয়ে যায়। এদিকে টিভিতে আইরিন সম্পর্কে খবর দেখে স্যামের স্ত্রী থেরেসা সে খুবই ভয় পেয়ে যায়। এজন্য সে স্যামের কাছে ফোন দেয়, কিন্তু তখন ফোন রিসিভ হয় না। এতে সে খুবই চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখতে পাই অ্যান্টনি ও তার লোকেরা একটা শপিং মলের সিসিটিভি ফুটেজ দেখতে যায়। সেখানে আইরিনের ফুটেজ দেখে সেখান থেকে জানতে পারে রাত 9টার সময় শপিং মল থেকে বের হয়ে গেছে আইরিন, আর তার বাসা ছিল এখান থেকে 15 মিনিট দূরে। এজন্য তারা সবাই সামনের একটা দোকানে সিসিটিভি ফুটেজ দেখতে চায়। তখন অ্যান্টনি সবাইকে বলে, আমি একা যাব, তোমরা অন্যদিকে যাও। এই বলে অ্যান্টনি সামনের রাস্তায় যায় এবং সেখানে সিসিটিভি ক্যামেরা দেখে। তখন ওই দোকানে যেয়ে দোকানদার তাকে সিসিটিভির ফুটেজগুলো দেখায়
তখন অ্যান্টনি ওই দোকানদারকে বাইরে বের করে দেয়। আর তখন আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পারি আইরিন যখন তার বাবার সাথে কথা বলছিল তখন সেখানে অ্যান্টনি এসেছিল এবং গাড়ি নো পার্কিং এরিয়ায় থাকায় অ্যান্টনি তার সাথে খারাপ ব্যবহার করে। আইরিন তখন বুঝতে পারে অ্যান্টনি মদ খেয়েছে, তাই সে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। এতে অ্যান্টনি রাগান্বিত হয়ে পড়ে এবং তার পিছু ধাওয়া করতে থাকে। এই ফুটেজ তখন অ্যান্টনি পুরো মাসের ফোল্ডার সব ডিলিট করে দেয় এবং দোকানদারকে ডেকে বলে কেউ জিজ্ঞেস করলে বলবে 1 মাস ধরে সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেছে আর আমি যেখানে এসেছি এই কথাও কাকে বলবে না। এই বলে অ্যান্টনি সেখান থেকে চলে যায়। এদিকে তখন আমরা দেখি রাজীব জেগে গেছে। ভিনা তখন সেখানে অপেক্ষা করছিল। ভিনা রাজীবকে জেগে যাওয়া দেখে সেখানে আসে এবং তাকে বলে আইরিন কোথায়, তুমি কি দেখেছো আইরিনকে, আর তোমার পোশাক এভাবে ছিল কিভাবে? রাজীব তখন বলে আমি কিছু জানি না, আর এসব বিষয়ে আমাকে প্রশ্ন করো না। ভিনা তখন তাকে বারবার জিজ্ঞেস করে। এতে রাজীব খুবই বিরক্ত হয়ে যায় এবং তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর সিন কাট হয়ে দেখানো হয় পুলিশ স্টেশনে। অ্যান্টনি তখন ভিনাকে জিজ্ঞেস করে তুমি আমাদের কাছ থেকে লুকিয়েছো কেন, যে রাজীব তোমার কাজিন হয়? তখন ভিনা বলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তখন একজন মহিলা অফিসার ভিদ্যা জিজ্ঞেস করে আইরিন কি জানতো তোমরা কাজিন হও? কারণ রাজীবের উপর যে আইরিন কেস লড়ছিল এদিকে তার বোনের সাথেও সম্পর্ক ছিল, এটা কি আইরিন জানতো? ভিনা তখন বলে এসব কথা জানতো না আইরিন। আইরিনের সাথে আমার যখন সম্পর্ক হয় তখন এই সকল কোনো ঝামেলা ছিল না, আর আমি ওকে বলতে চেয়েছিলাম রাজীব আমার কি হয়, কিন্তু তার আগেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সেখানে একজন অফিসার অ্যান্টনিকে একা ডাকে। সেখানে সে বলে পেট্রোল পাম্পের কাছাকাছি আইরিনকে দেখা গেছিল, আর এতটুকু খবর পাওয়া গেছে আইরিনের পিছনে আমাদের অফিসের একটা জিপ গেছিল। এই কথা শুনে অ্যান্টনি তো দুশ্চিন্তায় পড়ে যায় যে এই বুঝি ধরা পড়ে যাব। তখন অফিসার বলে পাশে যে জঙ্গল আছে সেখানে খোঁজাখুঁজি চলছে, আর আশা করি খুব দ্রুতই আমরা কোনো তথ্য পেয়ে যাব। এই কথা শুনে অ্যান্টনি খুব গভীর চিন্তায় পড়ে যায়। এরপর সিন দেখানো হয় সেই রাতে একটা লাশ পাওয়া যায় জঙ্গলে। লাশের মুখ নষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে আইরিনের মা বাবাও আসে, তারা খুবই চিন্তায় থাকে। স্যাম তখন এগিয়ে গিয়ে পোশাক দেখে বুঝতে পারে এটা তাদের মেয়ে আইরিন। এতে তখন সে কান্নায় ভেঙে পড়ে, আর তার মা সেখানে এগিয়ে গেলে স্যাম তাকে বাধা দেয় এবং তারা কান্নায় ভেঙে পড়ে, কারণ তাদের একমাত্র সন্তান সে আর বেঁচে নেই। এই কষ্টে তারা খুবই ভেঙে পড়ে। এরপর দেখানো হয় হসপিটালে, যেখানে আইরিনের বডি পোস্টমর্টম করা হয়। সেখানে আমরা দেখি আইরিনের পিতামাতা ও অ্যান্টনি তারা খুবই দুশ্চিন্তায় ছিল। তখন একজন মহিলা ডাক্তার এসে বলে কিভাবে আইরিনকে মারা হয়েছে। আইরিনের জিহ্বা কাটা হয়েছে, তার হাতের নখ তুলে ফেলা হয় এবং তার চেহারার উপর ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়। এসব কথা শুনে অ্যান্টনির চেহারায় ভয় দেখা যায়। এরপর সেখানে আইরিনের মৃতদেহ আনা হয়। এটা দেখে আইরিনের বাবা মা কান্না ধরে রাখতে পারে না, তারা খুবই কান্না করতে থাকে। তাদের একমাত্র মেয়ে সে আর নেই। এরপর সিন দেখানো হয় হেড অফিসে। সেখানে বড় স্যার অ্যান্টনিকে বলে এই কেস ফিরোজ সামলাবে, কারণ আইরিনের পিতা স্যাম অভিযোগ করেছে অ্যান্টনি তুমি যদি কেস হ্যান্ডেল করো সেটা ভালো হবে, তদন্ত হবে না। অ্যান্টনি তখন বলে স্যার আপনি তো পরিস্থিতি সবকিছু জানেন। তখন স্যার বলে অভিযোগকারী যদি না চায় সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না, তাই এই কেস ফিরোজ হ্যান্ডেল করবে। ফিরোজ তখন বলে আপনার কোনো সমস্যা নেই, আমরা শুধু অভিযোগকারীকে বোঝানোর জন্য এই কাজ করছি, এতে আপনার কোনো সমস্যা হবে না। আর এই কেসে রাজীব কে ছিল? অ্যান্টনি তখন বলে রাজীব হলো এই কেসের প্রধান সন্দেহজনক, আর তাকে আমরা ওই খুনের দিন থেকে খুঁজে পাচ্ছি না। ফিরোজ তখন বলে এই কেসের তাহলে সব রিপোর্ট আমার অফিসে পাঠাই দেবেন। তখন অ্যান্টনি তার কথায় সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি বৃষ্টি হচ্ছে আর গাড়ির ভিতরে অপেক্ষা করছিল ফিরোজ। সেখানে অ্যান্টনির একজন মহিলা অফিসার ভিদ্যা যায়। সে তখন স্যামের বিষয়ে সব তথ্য দেয় এবং তাকে আরেকটা কথাও বলে স্যামকে একটু ভালোভাবে সামলাবেন, এবং স্যামের জীবন কাহিনী বলতে থাকে। আর ওইদিকে আমরা তখন দেখি আইরিনকে কফিনে নিয়ে যাওয়া হচ্ছে। স্যাম ছোটবেলা কেমন ছিল সেই বিষয়ে তাকে তথ্য দেওয়া হয়। স্যাম ছোটবেলা একটা খ্রিস্টান চার্চে বড় হয়। ছোটবেলা থেকেই অনেক বুদ্ধিমান ছিল স্যাম, যার কারণে ভালো একটা কোম্পানি করতে সে পারে। সে সাইবার সিকিউরিটি কাজে খুবই দক্ষ ছিল। তার কোম্পানির একজন পার্টনার সরকারি সাইট হ্যাক করে একজনকে সহায়তা করে। এতে সরকার স্যামের উপর দোষারোপ করে, কারণ স্যাম ছিল কোম্পানির মালিক, এজন্য তার উপরে সম্পূর্ণ দোষ পড়ে। এজন্য সে তার কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হয়। আর এখন দেখেন তার মেয়েকেও সে হারালো। এসব কথা ফিরোজ তখন শুনতে থাকে। ওইদিকে তখন আমরা দেখি স্যাম ও তার স্ত্রী কান্নায় ভেঙে পড়ে আইরিনের কবরের উপর। এটা ছিল খুবই কষ্টের।
এরপর সিন দেখানো হয় অ্যান্টনির দিকে। ফিলিপ তখন কাপড় গুছিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। অ্যান্টনি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে চায় না। ঠিক তখনই অ্যান্টনি টিভিতে দেখে তার বিরুদ্ধে প্রচার হচ্ছে। তখন ফিলিপ বলে, আমাকে না সামলিয়ে তুমি এবার নিজেকে সামলাও। এই বলে সে চলে যায়। এদিকে তখন আমরা দেখি স্যাম খাতায় কিসের জন্য একটা হিসাব মিলাচ্ছে, এবং সে প্রচুর বুদ্ধিমান ছিল, যেটা আপনারা সামনের সময় দেখতে পাবেন যে কেন সে হিসাব মিলাচ্ছিল। এদিকে তখন ফিলিপ হোস্টেলে চলে আসে। অ্যান্টনি তখন বারবার তাকে ফোন দেয়, কিন্তু সে ফোন ধরে না। ফিলিপের বন্ধু তখন বলে কল ধরো, কিন্তু সে ধরে না। তখন ওই বন্ধু বলে, বিপদে পড়লে তোমার পিতা ছাড়া কেউ আগে আসবে না। এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু একসময় ঠিকই বুঝবে। কিন্তু ফিলিপ এ কথার কোনো উত্তর দেয় না। এদিকে তখন আমরা দেখি জনি তার পরিবারের সাথে বাসায় খাওয়া দাওয়া করছে, এবং তখন অ্যান্টনিয়ার বিরুদ্ধে কথা খবর দেখতে পায়। এতে তার খুবই খারাপ লাগে। তখন তার ছেলে আইএস এর প্রস্তুতি নিচ্ছিল, তাই তাকে বলে তুমি বেশি করে খাবার খাবে, এজন্য তাকে বেশি করে খাবার দেয়। এরপর ঘটনা দেখানো হয় যে ফিরোজ তার টিম নিয়ে বিভিন্ন সিসিটিভির ফুটেজ খুঁজতে থাকে। এক পর্যায়ে সে রাজীবের বাড়িতে তল্লাশি চালায়, কিন্তু রাজীবকে পায় না। ফিরোজ তার স্যারের কাছে বলে আইরিনের মৃত্যুর পর রাজীব পালিয়ে আছে, আর আমার মনে হয় কি তাকে কেউ সাহায্য করছে, না হলে সে তো পালিয়ে থাকতে পারে না। এদিকে তখন সিসিটিভির ফুটেজে অ্যান্টনি রাজীবের সাথে কথা বলছে এটা দেখতে পাই। অ্যান্টনি এসব ফুটেজ তখন ডিলিট করতে বলে এবং সবগুলো ডিলিট করে দেয়। ওদিকে তখন আমরা দেখি স্যাম তার হিসাব মিলিয়ে ফেলে এবং সে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর এখন থেকেই সিনেমার আসল টুইস্ট শুরু হতে যাচ্ছে। এদিকে অ্যান্টনি তার স্যারের সাথে কথা বলে। স্যার তাকে তখন বলে তুমি অন্যান্য কেস সামলাও। অ্যান্টনি তখন অফিসারদেরকে বলে সকল ধরনের কেসের ফাইল আমাকে দাও। তখন সবাই তাকে সহায়তা করবে বলে জানায়। ঠিক তখনই অ্যান্টনির ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে লেখা ছিল রাজীব তার সাথে কথা বলতে চাই। এদিকে রাজীবের লোকেশন জানতে পারে সাইবার নিরাপত্তা অফিসাররা। সে তখন ফিরোজকে এই বিষয়ে জানায়। আর এদিকে অ্যান্টনি তখন রাজীবের বাড়িতে কল করে। তার মা ফোন ধরে এবং অ্যান্টনিকে জানায় তার নামে একটি পার্সেল এসেছে। তখন অ্যান্টনি রাজীবের বাড়িতে যায়। সেখানে সে পার্সেল দেখতে পায়। পার্সেল খুলে অ্যান্টনি দেখে একটা ফোন ভিতরে, যেটা ছিল রাজীবের ফোন। তখন দেখে ফোন লক করা। ফোনের পাসওয়ার্ড জানতে চায় রাজীবের মার কাছে, কিন্তু সে বলে আমি ফোনের পাসওয়ার্ড জানি না। তখন অ্যান্টনির নজর যায় ফোনের স্ক্রিনের ওয়ালপেপার দিকে। তার ফোনের ওয়ালপেপার এবং এই ফোনের ওয়ালপেপার একদম সেম। এরপর সে তার নিজের পাসওয়ার্ড রাজীবের ফোনে দেয় এবং দেখে ফোন খুলে যায়। এটা দেখে তো অ্যান্টনি অবাক হয়ে যায়। তখন সে ফোনে একটা ভিডিও দেখতে পায়। সেটা ওপেন করে দেখে স্যাম রাজীবকে বস্তায় আটকে রেখেছে। তখন সেখানে এসআই ফিরোজও চলে আসে। অ্যান্টনি তাকে সেই ভিডিও দেখায়। সেখানে আমরা দেখতে পাই স্যাম রাজীবকে ক্যামেরার বাইরে নিয়ে যায় এবং তার উপরে শিকারী কুত্তা ছেড়ে দেয়, আর ওই দিক থেকে চিৎকার আসতে শুরু করে। আর তখনই আমরা বুঝতে পারি কুত্তাগুলো রাজীবের উপরে আক্রমণ করেছে। এটা দেখে রাজীবের মা কান্না করতে থাকে। স্যাম তখন বলে আমার মেয়ের খুনির প্রথম সাসপেক্টকে শেষ করেছি, পরবর্তী সাসপেক্ট হলেন আপনি অ্যান্টনি। এই কথা শুনে সেখানে থেকে সবাই ভয় পেয়ে যায়, আর ভিডিওটি তখনই শেষ হয়ে যায় আর সবাই হতভম্ব হয়ে থাকে। এরপর আমরা সিন দেখতে পাই বড় স্যারের অফিসে। স্যার জিজ্ঞেস করে অ্যান্টনির কাছে তুমি যদি যুক্ত থাকো এই হত্যার সাথে আমাদের বলতে পারো, আমরা যতটা পারি তোমাকে সাহায্য করব। অ্যান্টনি তখন বলে আমি এই কেসের সাথে কোনোভাবে যুক্ত নেই, আমি রাজীবকে চিনি না, আর আমার উপর কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আমি অপরাধী। এই কথাগুলো সে রেগে বলে। এজন্য স্যার তখন বলে তোমার এই ব্যবহারের কারণে আজ পর্যন্ত তুমি বড় কোনো পদে যেতে পারোনি। তোমার সাথে এবং তোমার পরে অনেকে তোমার থেকে অনেক এগিয়ে গেছে, কিন্তু তুমি সেখানেই পড়ে আসো। তখন অ্যান্টনি একথা শুনে রেগে সেখান থেকে চলে যায়। তখন স্যার ফিরোজকে বলে ভিডিওর ভিতরে কি কোনো তথ্য পাওয়া গেছে? ফিরোজ তখন বলে না, তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্যার তখন দুশ্চিন্তায় পড়ে যায় যে কিভাবে এই ঘটনাকে সামলাবে। এদিকে অ্যান্টনি তখন সাইকোলজির ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে এখন তোমার উচিত হবে কিছুদিনের জন্য ছুটি নিয়ে ফিলিপের সাথে সময় কাটানো, এতে তোমার টেনশনও কমবে, আবার ফিলিপের সাথে তোমার সম্পর্কও ভালো হবে। তখন অ্যান্টনি কিছুটা ভাবে এবং ডাক্তারের কথার সাথে সম্মতি জানায়। পরের দিন রাতে আমরা দেখতে পারি কিছু সাংবাদিক পুলিশ স্টেশনে আসে। তখন অ্যান্টনিও সেখানে উপস্থিত থাকে এবং সবাইকে বলে আমি কিছুদিন ছুটিতে যাচ্ছি, তাই তোমরা কাজগুলো ভালোভাবে চালিয়ে যাবে, আর আমার অবর্তমানে কে কি দায়িত্ব পালন করবে সেটা বলে দিচ্ছি। তখন আমরা সাংবাদিক মেয়েটিকে থানায় আসতে দেখি। সে বলে আমাদের নিউজ অফিসে একজন ফোন করে বলে আইরিন হত্যাকারী থানায় এসে আত্মসমর্পণ করবে। এটা শুনে অ্যান্টনি বলে এটা হয়তো বা প্র্যাঙ্ক কল হবে, তাছাড়া তো কেউ এভাবে বলবে না। তখন সাংবাদিক বলে ঠিক আছে, আমরা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে দেখি কি হয়, না হলে আমরা চলে যাব। অ্যান্টনি তখন এই বিষয়টা সিরিয়াস ভাবে নেয় না, সে সবাইকে দায়িত্ব বোঝাতে থাকে। এদিকে তখন আমরা দেখতে পারি এসআই ফিরোজ স্যামের বাসায় যায়।
সেখানে তার স্ত্রী থেরেসা বলে, আমার স্বামী যা করেছে সব ঠিক করেছে। ফিরোজ তখন বলে, আমরা আপনাদের সাহায্য করতে চাই, আপনারা শুধু আমাদের কাজে সহযোগিতা করেন। তখন সে বলে, আমাদের আইনের প্রতি বিশ্বাস অনেক আগেই উঠে গেছে, এজন্য আমি আপনাকে সাহায্য করতে পারবো না। একথা শুনে ফিরোজ তখন বুঝে যায় সে কোনো সহযোগিতা পাবে না। এইদিকে স্যাম তখন গাড়িতে করে পুলিশ স্টেশনে আসে। তখন সাংবাদিকরা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সেখান থেকে পুলিশরা তাকে ভিতরে নিয়ে আসে। সেখানে জনি তাকে প্রশ্ন করে, কিন্তু স্যাম তার প্রশ্নের কোনো জবাব দেয় না। এতে জনি রেগে যায় এবং তাকে মেরে নিচে ফেলে দেয় এবং বলে, আমাদেরকে এইভাবে বিপদে ফেলা হয়েছে কেন? আর তখনই সেখানে অ্যান্টনি চলে আসে। অ্যান্টনি এসআই ফিরোজকে ফোন দিতে বলে। স্যাম তখন বলে, তদন্ত করার এই অভিনয় বাদ দাও। তখন অ্যান্টনি স্যামকে ভিতরে নিয়ে যায় এবং তাকে বসতে দেয়। অ্যান্টনি তখন বলে, তুমি যদি স্বীকার করো রাজীবকে হত্যা করেছো, তাহলে তোমার সাজা কম করার চেষ্টা করবো। কিন্তু স্যাম বলে, আমি যা বলবো তাই করতে হবে, কারণ এখনো পর্যন্ত ক্ষমতা আমার হাতে। রাজীব মারা যাওয়ার আগে বলেছে আমাকে, আইরিন মারা যাওয়ার পিছনে দ্বিতীয় ব্যক্তির হাত হলো আপনার। মনে তো চাই আপনাকে এখানেই মেরে ফেলি, কিন্তু সাংবাদিকরা থাকায় কিছু করতে পারছি না। তাই আপনি এখন সাংবাদিকদের সামনে স্বীকার করবেন আপনি হত্যার সাথে যুক্ত ছিলেন। কিন্তু অ্যান্টনি তার কথায় রাজি হয় না, সে উল্টো তাকে পাগল বলে। তখন স্যাম অ্যান্টনির ফোন চাই এবং তার ফোন দিয়ে একটা কল দেয়। কলের অপর প্রান্ত থেকে আমরা শুনতে পারি ফিলিপের কণ্ঠ। তখন অ্যান্টনি ভয় পেয়ে যায়। ফিলিপকে স্যাম একটা জায়গায় আটকে রেখেছিল, তার কাছে একটা ফোন দিয়েছিল যার চার্জ প্রায় শেষ হওয়ার মুহূর্তে ছিল। অ্যান্টনি ভয়ে হ্যালো হ্যালো করতে থাকে। স্যাম তখন বলে, ফিলিপকে বক্সে ভরে কবর দিয়ে দিয়েছি। এই কথা শুনে তখন সেখানে থাকা অফিসাররা সব ভয় পেয়ে যায়। অ্যান্টনি তার ছেলেকে কথা দেয় তাকে খুঁজে বের করবে। এই বলে স্যামের উপর আক্রমণ শুরু করে, তাকে মারতে থাকে। তখন সবাই তাকে বাধা দেয়। এরপর অ্যান্টনি পিস্তল দিয়ে তাকে মারতে যায়। তখন স্যাম বলে, কি মনে হয় আমি পিস্তলের ভয়ে বলে দেবো ফিলিপ কোথায়? তখন সে পকেট থেকে একটা বোতল ছুড়ে দেয়। জনি সেটা দেখে বলে, বিষের বোতল। এটা শুনে তো অ্যান্টনি পুরোই অবাক হয়ে যায়। তখন স্যাম বলে, আমার হাতে সর্বোচ্চ 5 মিনিট সময় আছে, তাই পিস্তলের গুলি নষ্ট করে লাভ নেই। অ্যান্টনি তখন বলে, আমি আইরিনকে মারিনি আর রাজীবকে আমি চিনি না। তখনই স্যাম টিভির দিকে দেখায়। সেখানে দেখা যায় অ্যান্টনি যে ফুটেজগুলো ডিলিট করেছিল সেইগুলো খবর দেখানো হচ্ছে। এসব দেখে থানার সবাই অ্যান্টনিকে সন্দেহ করে। জনি বলে, এসব কি স্যার? অ্যান্টনি কোনো উত্তর দেয় না। স্যাম তখন বলে, প্রমাণ যতই মুছে ফেলা হোক সেটা পাওয়া যায়, কারণ স্যাম ছিল একজন হ্যাকার। স্যাম তখন আরো বলে, সন্তান হারানোর কি কষ্ট সেটা এখন তুমি হারে হারে টের পাবে। তখন অ্যান্টনি বলে, দরকার হলে আমাকে শাস্তি দাও, তবু আমার ছেলেকে ছেড়ে দাও। স্যাম বলে, তাহলে তুমি সাংবাদিকদের কাছে গিয়ে সত্যি কথা স্বীকার করে নাও। আর ফিলিপ যেখানে আছে সেখান থেকে থানার দূরত্ব 15 মিনিটের, আর আমি এখানে 15 মিনিট এসেছি। সে আর কতক্ষণে জীবিত থাকতে পারবে? 1 থেকে 2 ঘন্টা। অ্যান্টনি তখন বলে, আমি সাংবাদিকদের সামনে স্বীকার করব, তুমি শুধু আমার ছেলের ঠিকানা দাও। তখন স্যাম বলে, আজ 15ই জুন, আজকে ফাদার ডে, হ্যাপি ফাদার ডে অ্যান্টনি। এই বলে সে মারা যায়। তখন অ্যান্টনি আর কিছুই করতে পারে না। থানার সবাই তখন হতবাক হয়ে যায় এই দৃশ্যে। অ্যান্টনি তখন বলে, আমি অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ, তাই তোমরা আমাকে সাহায্য করো আমার ছেলেকে বাঁচাতে। তখন জনি ও থানার সবাই তাকে সাহায্য করার আশ্বাস দেয়। স্যামকে তখন হসপিটাল নিয়ে যেতে হবে, এজন্য থানার পিছন থেকে গাড়ি নিয়ে আসতে বলে, কারণ সামনে সাংবাদিকরা ছিল। তখন অ্যান্টনি বলে, কোনোভাবে স্যামের এই মৃত্যুর খবর বাইরে যেন না যায়, আর স্যামের পুরো তথ্য আমাকে নিয়ে এসে দাও। এদিকে স্যামকে পিছনের রাস্তা দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন এসআই ফিরোজ অ্যান্টনির কাছে কল দেয় এবং জানায় 2 ঘন্টার ভিতরে থানায় আসছে। জনি তখন বলে, স্যার আমাদের উচিত ফিরোজ স্যারকে এই ঘটনা খুলে বলা। অ্যান্টনি তখন বলে, 1 ঘন্টা কোনো কিছু কাউকে জানানো যাবে না। এই বলে সে ফিলিপের কাছে ফোন দেয়, কিন্তু ফিলিপ তার সঠিক অবস্থান বলতে পারে না। অ্যান্টনি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ফিলিপ খুবই ভয়ে ছিল আর ফোনে চার্জও ছিল না, তাই সে কোনো তথ্য দিতে পারে না। কারণ স্যাম ছিল খুবই বুদ্ধিমান, সে তার লোকেশন হাইড করে রেখেছিল, যার কারণে তার লোকেশন ট্র্যাক করা যাচ্ছিল না। আর স্যাম ফোনে এমন সেটিং করে রেখেছিল ফিলিপ কল দিতে পারবে না, আউটগোয়িং কল অফ ছিল, শুধুমাত্র ইনকামিং কল আসবে। তখন অফিসার বলে, সার্ভিস অপারেটরকে বলে আউটগোয়িং কল অন করতে বলছি। অ্যান্টনি তখন বলে, স্যামের স্ত্রীর কাছে কল দাও, না ধরলে লোক পাঠাও বাড়িতে। এরপর অ্যান্টনি ভাবতে থাকে, 15 মিনিটে স্যাম এখানে এসেছে, তার মানে থানা থেকে 15 মিনিট ভিতরের রাস্তার ভিতরেই ফিলিপকে লুকানো হয়েছে। এজন্য অ্যান্টনি ম্যাপ বের করে 15 মিনিটের ভিতরে সব জায়গা দেখাতে থাকে। সেখানে তারা 4টি রাস্তা খুঁজে পায়। তখন অ্যান্টনি অফিসারদের বলে, 4টি রাস্তায় যাও, এই রাস্তায় যেয়ে সব সিসিটিভি ফুটেজ চেক করে দেখো স্যাম কোন দিক থেকে এসেছে। তখন অফিসাররা সবাই রওনা দেয়। তখন ভিদিয়া অ্যান্টনির কাছে আসে এবং স্যামের সব তথ্য দেয় এবং সে স্যামের সব তথ্যগুলো বলতে থাকে। আর অ্যান্টনি দেখে স্যাম একজন হ্যাকার ছিল, যার কারণে সব তথ্য সে পেয়েছিল। ভিদিয়া তখন বলে, ফিলিপ যে নাম্বার ব্যবহার করে কল দিচ্ছে সেটা আহমেদ মুস্তাফা নামে একজন ব্যক্তি নামে রেজিস্টার করা।
তখন অ্যান্টনি এর পুরনো একটা কেসের কথা মনে পড়ে যায়, তাই সে আলোয়া স্টেশনে ফোন দেয়। সেখানে একটা কেসের তথ্য জানতে চাই। কেস ছিল CR-113-01। এই কেসের সব তথ্য বের করতে বলে। এদিকে তখন অফিসাররা জঙ্গল খুঁজতে থাকে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে, ফিলিপের লোকেশন ট্রাই করারও চেষ্টা করে, কিন্তু তেমন কোনো তথ্য পায় না। এরপর আলোয়া স্টেশন থেকে ফোন আসে। সে জানায় এই কেস ছিল 10 ফেব্রুয়ারি 2001 সালের। একটা 16 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছিল সেই কেস। দোষী ছিল কলেজের একজন শিক্ষক, যার নাম ছিল আহমেদ মুস্তফা। নাম শুনে অ্যান্টনি অবাক হয়ে যায় এবং বলে দোষীকে 20 বছরের শাস্তি দেওয়া হয়। অ্যান্টনি তাকে বলে মোস্তফা এখন কোথায় আছে আর কেসের সাথে কে কে যুক্ত ছিল সেই সব তথ্য খুঁজে দাও আমাকে। তখন জনি বলে, স্যার আমরা এত পুরনো কেস কেন তদন্ত করছি? অ্যান্টনি তখন বলে, স্যাম আমাদের সাথে বুদ্ধির গেম খেলছে, তাই আমাদের এটা ভালোভাবে বুঝতে হবে। তখন আরো বলে ফিলিপের নাম্বারের শেষ 5 ডিজিট কেসের নাম্বারের সাথে মেলে, আর নাম্বারের মালিক এবং কেসের দোষীর নাম একই, আহমদ মোস্তফা। জনি তখন বলে কিভাবে এসব বিষয় মিলে যাচ্ছে এত পুরনো কেসের সাথে? অ্যান্টনি তখন বলে আলুয়া স্টেশনে তার চাকরির প্রথম কেস ছিল। এটা শুনে তারা হতবাক হয়ে যায়। সেখানে আহমদ মুস্তাফা নামের শিক্ষককে সে মেরে তার মুখ থেকে কথা বের করেছিল। এই ঘটনা তার অফিসারদেরকে বলতে থাকে। আর তখনই হসপিটাল থেকে ফোন আসে, যেখানে স্যামকে পাঠানো হয়েছিল সেই হসপিটাল থেকে। অ্যান্টনি বলে স্যাম আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করছে। ডাক্তার তখন বলে আমি তোমার ছেলে ফিলিপের সাথে কথা বলতে চাই। অ্যান্টনি তখন কনফারেন্সে কল দেয় ফিলিপের কাছে। ফিলিপ কল ধরলে তাকে বলে ডাক্তারের সাথে কথা বলতে। ডাক্তার তখন বলে তুমি প্যানিক হবে না, আর শ্বাস তুমি ধীরে ধীরে নেবে। যদি তুমি শ্বাস দ্রুত নাও সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সেখানে বেড়ে যাবে, এতে অক্সিজেনের অভাবে তুমি অজ্ঞান বা কোমায় চলে যেতে পারো, তাই ধীরে ধীরে শ্বাস নাও। তখন অ্যান্টনি ডাক্তারের কাছে অনুরোধ করে স্যামের মৃত্যুর খবর যেন বাইরে না আসে। ডাক্তার তখন কথা দেয় বাইরে আসবে না, কারণ এই খবর বাইরে আসলে অ্যান্টনি তখন আর থানায় থাকতে পারবে না। এজন্য সে ডাক্তারকে অনুরোধ করে। তখন আলোয়া স্টেশন থেকে ফোন আসে। অফিসার তখন বলে ধর্ষণ হওয়া মেয়ের মা ছিল, কেস শেষ হওয়ার কিছুদিনের ভিতরেই সে মারা যায়। আর আহমেদ মুস্তাফা ছিল অনাথ, সে সাজা ভোগ করে বাইরে এসে 2021 সালে আত্মহত্যা করে। তখন অফিসার আরো বলে এই কেসের আসল অপরাধী ছিল MLA এর ছেলে সুরাজ। অ্যান্টনি বলে এসব বিষয় আমি জানি, কারণ কেস আমি হ্যান্ডেল করেছিলাম। অফিসার তখন বলে স্যার MLA ইন্দ্রা নিখোঁজ হয়েছে কয়েকদিন ধরে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তার মেয়ের ফোনে মেসেজ এসেছে যেখানে হোটেল রুম নাম্বার 403 নাম্বারের কথা উল্লেখ আছে, আর যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেটা ছিল আপনার নাম্বার। এটা শুনে অ্যান্টনি অবাক হয়ে যায় এবং তার অফিসারদেরকে বলে হোটেলে পুলিশ পাঠাও। তখন জনি জিজ্ঞেস করে আসলে স্যার কি হচ্ছে সব? অ্যান্টনি তখন বলে স্যাম আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, যেটা আমি ভেবেছি সেটাই হচ্ছে। তখন ভিদ্যা এসে বলে সাইবার সিকিউরিটি থেকে ফোন এসেছে। অপর প্রান্ত থেকে মহিলা অফিসার বলে আমরা ফিলিপের আউটগোয়িং কল অন করে দিছি, আর ফিলিপের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না, এক এক সময় এক এক লোকেশন দেখাচ্ছে। স্যাম এই কাজে খুবই ব্রিলিয়ান্ট ছিল, সে এমন ভাবে এটা এনক্রিপ্ট করেছে যেটা ভাঙা খুব কষ্টকর। তাই আমরা একটা শেষ চেষ্টা করব, আপনি ফিলিপের সাথে কথা বলুন, যত লম্বা সময় হয় কথা বলতে থাকুন। তখন অ্যান্টনি ফিলিপকে কল দেয়। কথা বলা শুরু করতেই 10 সেকেন্ডের ভিতরে ফিলিপের ফোন বন্ধ হয়ে যায়, তাই লোকেশন আর ট্র্যাক করা যায় না। তাই অ্যান্টনি তাকে আবার কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখায়। এতে অ্যান্টনি খুবই রেগে যায় এবং টেবিলের কাগজপত্র সব ফেলে দেয়, আর তার চেহারার মাঝে হতাশার ছাপ প্রকাশ পায়। তখন টিভিতে XMLA ইন্দ্রার ভিডিও দেখতে পাওয়া যায়, সেখানে তাকে বেঁধে রেখেছে, আর সে স্বীকার করছে কিভাবে CI অ্যান্টনি এর মাধ্যমে তার ছেলেকে বাঁচিয়েছিল। অ্যান্টনি তার বড় স্যারের আদেশে এই কাজ করেছিল, এটা তার স্ত্রী জানতে পারে। তাই অ্যান্টনির স্ত্রী তাকে ঘৃণা করত, এমনকি ডেলিভারির সময়ও তাকে কাছে আসতে দেয়নি। তখন অফিসাররা বলে আপনি ফিলিপকে খোঁজার জন্য সবকিছু চেষ্টা করেছেন, আর স্যাম যে ক্লু দিয়েছিল সেগুলো সব মিলে যাচ্ছে, তাই আমাদের উচিত হবে সামনের ক্লুর দিকে এগিয়ে যাওয়া। তখন ভাগম পুলিশ স্টেশন থেকে সান্ধিয়ার ফোন আসে। সে বলে আপনি যে মেসেজে আমাকে একটা নাম্বার দিয়েছিলেন সেটা বন্ধ আছে, আর স্যাম আমার কাছে এসেছিল এলিজাবেথ কেসের বিষয় জানতে, তবে তার পরিচয় দিয়েছিল অ্যান্টনির নামে, মানে আপনার নামে। অ্যান্টনি তখন বলে এলিজাবেথ কেসের কি খবর? সান্ধিয়া বলে কেস এখনো ওপেন আছে, আপনি যদি আইরিন হত্যার রিপোর্ট দেন তাহলে আমি আরো বিষয়টা ভালোভাবে তদন্ত করতে পারি এবং আপনাকে পুরো ডিটেলস বলতে পারবো। অ্যান্টনি তখন বলে ঠিক আছে, ভিদ্যা তোমাকে সকল তথ্যগুলো দেবে। এরপর সে ভিদ্যাকে বলে এলিজাবেথ কেসের সবকিছু রিপোর্ট আমাকে সংগ্রহ করে দাও এবং কিছুক্ষণের ভিতরে দাও। এদিকে তখন আমরা দেখতে পারি
হসপিটালে একজন কর্মচারী ভিডিও করে এবং সেটা সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেয়। এরপর সেই ভিডিও আমরা টিভিতে দেখতে পারি। এটা দেখে অ্যান্টনি খুবই চিন্তায় পড়ে যায়। সে তার বুদ্ধি খাটাতে থাকে এবং বুদ্ধি খাটিয়ে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করে। এই নিউজ জনি বাইরে থেকে দেখে এবং তার স্যারের কাছে বলতে আসতে চায়। তখন জনি তাকে বলে তুমি বাইরেই থাকো, কারণ অ্যান্টনি ইতিমধ্যে ভিডিওটা দেখেছে। আর ঠিক তখনই বড় স্যার ফোন দেয়। সে বলে তুমি যা করেছো এটা এখন আর আমার হাতে নেই, হাতের বাইরে চলে গেছে। অ্যান্টনি তখন বলে স্যার সত্যিটা কি সেটা আপনিও জানেন, আমিও জানি এবং সবাই জানে, তাই আপনি আমাকে আর আধা ঘন্টা সময় দেন, এরপর আমি নিজে থেকেই আপনার কাছে স্যালেন্ডার করে দেবো। এই বলে ফোন রেখে দেয়। এদিকে তখন সাংবাদিকরা হসপিটালের সামনে যায়। সেখানে ডাক্তার বের হতেই তার কাছ থেকে বক্তব্য জানতে চাই। তখন ডাক্তার বলে আমি আপনাদের আগামীকাল অফিসিয়াল তথ্য দেব, এর আগে আমি কিছু বলতে পারবো না। অন্যদিকে সাংবাদিকরা হোটেলে যায় যেখানে XMLA ইন্দ্রা ছিল। সেখানে পুলিশরা রুম নাম্বার 403 যে দেখে XMLA ইন্দ্রাকে বেঁধে রেখেছে। তাকে উদ্ধার করে নিচে আনা হয়। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাকে গাড়িতে তুলে ফেলা হয়। আর তখন হোটেলের একজন কর্মচারী রুম বুকিং কে করেছিল তার সম্পূর্ণ তথ্য দেয় পুলিশকে। তখন সেখানে আমরা স্যামের তথ্য দেখতে পাই। এদিকে থানায় তখন অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। তারা থানায় যে অবস্থান করে। অ্যান্টনি তখন সবকিছু মেলাতে থাকে। তখন ভিদ্যা সেখানে আসে এবং এলিজাবেথের সকল তথ্য দেয়। সে জানায় এলিজাবেথকে একটা মারুতি গাড়িতে শেষ দেখা গিয়েছিল, যেটা স্যামের গাড়ির মতো। আর স্যাম যে গাড়ি নিয়ে এসেছে এটা রাজীবের গাড়ি, তার বাবার নামে গাড়ির নাম্বার রেজিস্টার করা। এটা শুনে অ্যান্টনি অবাক হয়ে যায়। ভিদ্যা তখন আরো বলে এলিজাবেথ আর আইরিন এদের দুজনকে একইভাবে মারা হয়েছে। জিহ্বা কেটে ফেলা হয়, নখ তুলে ফেলা হয় এবং মুখে একই রকম ভাবে আঘাত করে মারা হয়। তখন অ্যান্টনি বলে তাহলে আইরিন আর এলিজাবেথের কোনো সম্পর্ক ছিল? ভিদ্যা বলে আমি খুঁজে দেখেছি কিন্তু তাদের ভিতরে কোনো সম্পর্ক নেই। তখন অ্যান্টনি একটা নাম্বার দেখায়। এটা দেখে ভিদ্যা বলে এটা হলো এলিজাবেথের ভাই ইমানুয়েলের নাম্বার। অ্যান্টনি তখন শেষের 4 নাম্বার মিলায় এবং দেখে 4 তলা 403 নম্বর রুম, যেখানে XMLA কে বেঁধে রাখা হয়েছিল। তখন সে ওই নাম্বারে ফোন দেয়। তখন হোটেলের একজন কর্মচারী ফোন ধরে। সে ছিল এলিজাবেথের ভাই ইমানুল। ফোন ধরেই বলে হ্যাঁ স্যার বলুন। অ্যান্টনি তখন বলে আমি তোমার বোন এলিজাবেথ সম্পর্কে তথ্য চাই। ইমানুল তখন বলে আমার বোন মারা যাওয়ার আগে আমাকেই ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোন রিসিভ করতে পারছিলাম না। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। এসব কথা শুনে অ্যান্টনি বলে আমি এই সকল বিষয় জানি, তুমি নতুন কোনো তথ্য দাও। তখন সে ফোন কেটে দেয়। ভিদ্যা তখন বলে আপনি আবার ফোন দেন। তখন আবার ফোন দেয় অ্যান্টনি, কিন্তু কল ফরওয়ার্ড হয়ে আর এক জায়গায় যায়। সেখানে ফোন রিসিভ করে স্যামের স্ত্রী থেরেসা। তখন সে বলে স্যামের বিশ্বাস ছিল তুমি ফোন দেবে। তখন অ্যান্টনি তার কথা শুনে অবাক হয়ে যায় এবং সে বলে আমার ছেলে ফিলিপ কোথায় সেটা বলো। থেরেসা তখন বলে তোমার সব তথ্য স্যাম আগে থেকে বের করে ফেলেছিল। তোমার প্রথম কেস থেকে আমার মেয়ের আইরিনের কেস পর্যন্ত সকল তথ্য স্যাম বের করেছিল। আর স্যাম বলেছিল আমরা দুজন আলাদা জায়গার মানুষ হলেও আমাদের আইকিউ লেভেল একই রকমের, তাই অ্যান্টনি তোমার কাছে ঠিকই ফোন দেবে। অ্যান্টনি তখন রিকোয়েস্ট করে তার ছেলের সন্ধানের জন্য। থেরেসা তখন বলে এলিজাবেথের কেস সম্পর্কে জানতে স্যাম অনেক জায়গায় যায় এবং এক পর্যায়ে সে বোর্ডিং স্কুলে যায়। সেখানে স্কুলের একজন বৃদ্ধ মহিলা জানায় ক্লাসে একটা বাচ্চা ছিল যে ছিল খুবই দুষ্টু। সে প্রতিটা মেয়েকে উত্তপ্ত করত। এটা দিন দিন এতটাই বাড়তে থাকে, এটা একদিন অতিমাত্রায় বেড়ে যায়। তখন তার পিতাকে ডাকা হয়। তার পিতা তাকে সবার সামনে এমন শাস্তি দেয় যেটা দেখে স্কুলের শিক্ষক থেকে শুরু করে সবাই হতবাক হয়ে যায়। আর সেই পিতা ছিল কে জানেন? অ্যান্টনি। স্কুলের শিক্ষকরা এরকম পারিবারিক আচরণ দেখে তারা অবাক হয়ে যায়। আর এই অপমানের পর কোনো ছেলে স্কুলে আসতে চাইবে না, কিন্তু তার পিতার ভয়ে ফিলিপ স্কুলে যায়। তখন থেরেসা বলে সে এখন বড় হয়ে খুনি পাগল হয়ে গেছে তোমার এই খারাপ প্যারেন্টিং এর কারণে। তখন অ্যান্টনি ডাক্তারের বলা কথা মনে করে। ডাক্তার বলেছিল ফিলিপের মানসিক অবস্থা দিন দিন এমন হয়ে যাচ্ছে যে সে বড় অপরাধে জড়িয়ে পড়বে। সে সুযোগ পেলে তার পিতাকেও ছাড়বে না, তার ভিতরে ঘেন্না জমে গেছে। তেরেসা তখন এদিকে বলে যে সকল নারী প্রতিবাদ করে তাদের প্রতি ফিলিপের ঘেন্না জমে গেছে এবং তাকে মারার জন্য মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। এদিকে তখন রাজীবকে দেখানো হয়। রাজীব স্যামের কাছে ফিলিপের সব ঘটনা বলতে থাকে। এলিজাবেথকে হয়তোবা ফিলিপ মেরেছে বলে তার মনে হয়, আর আইরিনকে ফিলিপই মেরেছে সে বলে। এরপর পুরাতন ঘটনা দেখানো হয়। যেদিন অ্যান্টনি হোস্টেলে ফিলিপকে মারতে থাকে সেদিন ফিলিপ বাইরে আসে এবং বাইরে এসে রাজীবের গাড়ির ভিতর ঢোকে। রাজীব তখন নেশায় ডুবেছিল। ফিলিপ তখন খুবই রেগেছিল। অ্যান্টনি যখন আইরিনের গাড়ির পিছু করতে থাকে তখন ফিলিপও তার গাড়ি পিছু করে। অ্যান্টনি একসময় আইরিনের গাড়ি ফলো করা বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ফিলিপ আইরিনের গাড়ির সামনে আসে আর আইরিনের সাথে তর্কে জড়ায়। আইরিন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে সে একটা পাথর দিয়ে তার উপর আঘাত করা শুরু করে এবং সে আরো জানায় এই রাগ অনেক আগে থেকেই তৈরি হয়েছিল, যখন ক্যাফেতে তার পিতার সামনে তাকে অপমান করা হয়েছিল। আর স্যাম তার স্ত্রীর কাছে বলেছিল এই ধরনের মানুষ একজনকে মারার পর নতুন মানুষ খোঁজে। ছোটবেলা থেকেই মেয়েদের প্রতি তার এমন নেতিবাচক চিন্তা তৈরি হয়েছে সেটা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে।
এসব কথা শুনে অ্যান্টনি পুরো হতবাক হয়ে যায়। তার বলার কোনো ভাষা ছিল না। আর থেরেসা আগে থেকে বিষ খেয়েছিল। ভিদ্যা তার বাড়িতে পুলিশ পাঠাতে বলে। অ্যান্টনি তাকে বলে, দয়া করে তুমি বাড়ির দরজা খুলে দাও, এতে আমি তোমাকে বাঁচাতে পারবো। থেরেসা তখন বলে, আমি কার জন্য বাঁচবো, আমার তো আর কেউ নেই। তখন তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন থেরেসা স্যামের বলা শেষ ক্লু দেয়, সেটা ছিল একটা নাম্বার। ভিদ্যা তখন সেই নাম্বার লিখতে থাকে। এরপর এক পর্যায়ে সে মারা যায়। আর সেখানে পুলিশ পৌঁছায়, দেখে সে মারা গেছে। ভিদ্যা তখন লেখা নাম্বার কল দিতে বলে। জনি কল দিতে গেলে অ্যান্টনি বলে, এটা আমার নাম্বার। এ কথা শুনে তারা অবাক হয়ে যায়। তখন জনি বলে, থেরেসা কেন আপনার নাম্বার দিবে? ভিদ্যা তখন বলে, তাহলে আপনার কোনো বিষয় হয়তো এই নাম্বারের সাথে যুক্ত আছে। অ্যান্টনি তখন চিন্তা করে, কিন্তু বুঝে উঠতে পারে না। ভিদ্যা তখন বলে, হয়তো ফিলিপকে আপনার বাসায় কোথাও রাখতে পারে। তখন তারা সবাই অ্যান্টনি এর বাসায় দিকে রওনা দেয়। সেখানে বাড়ির চারপাশে খুঁজতে থাকে এবং একটা জায়গায় মাটি চাপা দেখতে পায় এবং তারা সেখানে খুঁড়তে শুরু করে এবং সেখানে একটা কফিন দেখতে পায়। কফিন খুলে দেখে রাজীব সেখানে, তাতে অক্সিজেনের সাথে আটকে রাখা হয়েছিল। রাজীব তখন অজ্ঞান হয়ে গেছে কিন্তু বেঁচে আছে। তখন অ্যান্টনি বুঝতে পারে এসব বিষয় সব আগে থেকেই স্যাম প্ল্যান করে রেখেছিল। কখন, কিভাবে, কোন তথ্য আর কে পাবে, এই বিষয়গুলো আগে থেকেই স্যাম পরিকল্পনা করেছিল। তখন অ্যান্টনি ফিলিপকে না পেয়ে খুবই হতাশ হয়ে পড়ে। সে সামনের দিকে এগিয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে তার বুদ্ধি প্রয়োগ করতে থাকে এবং সামনে সব বিষয়ের তথ্য ভেসে ওঠে। তখন সে একটা একটাকে তথ্য মিলাতে থাকে এবং সে তথ্যগুলো সব মিলিয়ে শেষে একটা শব্দ পায়, যেটার নাম ছিল পিয়েতা, যেটা ছিল খ্রিস্টানদের একটা মূর্তি। যে মূর্তিতে দেখা যায় সন্তানের মৃত্যুর পর মায়ের কোলে সে পড়ে আছে। তখন অ্যান্টনি সেই জায়গার উদ্দেশ্যে দৌড়াতে থাকে আর তার পিছু করতে থাকে জনি ও ভিত্তিয়া। দৌড়াতে দৌড়াতে একসময় অ্যান্টনি সেই জায়গায় পৌঁছে যায়। তখন এদিকে থেরেসা ও স্যামের আগের পরিকল্পনা দেখানো হয়। থেরেসা তখন বলে, অ্যান্টনি যখন পৌঁছায় যাবে তখন ফিলিপকে সে বাঁচানোর সময় পাবে এবং এই কেসকে সে চিরতরে বন্ধ করে দিতে পারবে। স্যাম তখন বলে, অ্যান্টনি যদি আমাদের প্ল্যান অনুযায়ী সেখানে পৌঁছায় যায়, সে তখন আর অ্যান্টনি থাকবে না, সে হয়ে যাবে আমাদের মতন, স্যাম না হয় থেরেসা। মানে অ্যান্টনি এর চিন্তা পরিবর্তন হয়ে যাবে। এরপর অ্যান্টনি পৌঁছে যায় সেইখানে যেখানে ফিলিপকে কফিনে রাখা হয়েছিল। তাকে বাঁচাতে যায়, কিন্তু বাঁচাতে যাওয়ার মুহূর্তে তার ডাক্তারের কথা, থেরেসার কথা এবং সবার কথা মনে পড়ে যে ফিলিপ একজন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে বেঁচে থাকলে বাকি মানুষরা মারা যাবে, তাই সে আর ফিলিপকে বাঁচাতে চায় না। তখন জনি অ্যান্টনির কাছে ফোন দেয়, বলে, স্যার আপনি কোথায়, ফিলিপকে পেয়েছেন? অ্যান্টনি তখন বলে, ফিলিপকে সে খুঁজে পায়নি। এই বলে অ্যান্টনি কাঁদতে থাকে। এরপর সেখান থেকে সে চলে যায়। পরের দিন আমরা দেখি অ্যান্টনি তার স্যারের সামনে আত্মসমর্পণ করে আর এলিজাবেথ ও আইরেনকে সে মেরেছে বলে দোষ স্বীকার করে। মানে সম্পূর্ণ দোষটা সে নিজের উপর নিয়ে নেয়। এই কথাগুলো সে অনেক দুঃখে বলে। এরপর অ্যান্টনি সেখান থেকে বাইরে বের হয়ে যায়। আর আমাদের আজকের সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তাহলে এই গল্প থেকে কি বুঝলেন আপনারা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।